where to begin. এক পর্যায়ে তার বক্তব্যে আসে বাংলাদেশের প্রসঙ্গ। বলেন, গত বছর বাংলাদেশের তরুণরা এক আমূল পরিবর্তন সাধন করেছে। নতুন বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র ও বেকার মুক্ত হবে বলেও আশা তার। Millions of youths who were the vanguards of the transformational changes in Bangladesh. সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডক্টর ইউনূসের ঐতিহাসিক চীন সফর শুধু সফল নয়, বাংলাদেশের ইতিহাসে এত বিরাট সফলতা অতীতে কখনো আমরা দেখিনি। দর্শক, বিশ্ব অবাক। কত বড় সফলতা শুনলে আপনি চমকে যাবেন যে কি ঘটেছে। আমরা হতভাগা একটা জাতি, আমাদের মানুষ আমরা চিনতে পারলাম না। সারা পৃথিবীর মানুষ ওনাকে চিনে, আমরা চিনতে পারি নাই। আমাদেরকে চিনতে দেওয়া হয় নাই। আমাদের সামনে ওনাকে তুলে ধরা হয়েছিল একজন ঘুষখোর হিসাবে। কত ভাগ্য খারাপ আমাদের। আমরা যদি আর 10টা বছর আগে ওনারে পাইতাম, এই দেশ সত্যি সোনার বাংলা হয়ে যেত। ওনার সম্বন্ধে না মোদিজির ধারণা আছে, না শেখ হাসিনার ধারণা আছে। কোনো ধারণাই ছিল না। ধারণা ছিল না বলেই তো টুসকইরা ডুবাই দিতে চায়, টুসকইরা উঠাইতে চায়। তাহলে এই ফজলুর রহমান কোন উদ্দেশ্যে হঠাৎ করে তাবলিগ জামাতকে বিতর্কিত করতে আপনার ইস্তেমা ময়দানটাকে জঙ্গি তৈরির কারখানা বানিয়ে দিলেন? আসলে এই ফজলুর রহমান সাহেবরা এই সুন্দর বাংলাদেশ দেখতে চায় না। আসলে এই ফজলুর রহমান সাহেবদের আসল উদ্দেশ্য বাংলাদেশের সাথে নয়, তার উদ্দেশ্য পার্শ্ববর্তী দেশের সাথে। তার পা দুটো বাঁধা, তার হাত বাঁধা, তার মুখ বাঁধা। তিনি কোনো না কোনো এজেন্সির হয়ে কাজ করছেন। না হয় এই বাংলাদেশের 5ই আগস্টের পরে এ ধরনের মন্তব্য কামনা করা যায় না। তাদের টাকা ডক্টর মোহাম্মদ ইউনূসকে খেদাও আর ভারতকে বাঁচাও। ভারত মরে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত এত লম্বা, 55,000 বর্গ মাইলের বাইরে গিয়ে ভারতের টুটিটা চেপে ধরছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমান ইন্ডিয়ান স্ট্র্যাটেজি একটা, বিএনপি কে লেন্দুত্তরজি বানাবে এবং বিএনপি কে তারা একটা প্রেসক্রিপশন দিয়েছে, নির্বাচন। একের পর এক ডক্টর ইউনূস সাহেবের চমক। যেই চমকের পরেই কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়, এমনটা কিন্তু সবাই বলাবলি করছে। অর্থাৎ ডক্টর ইউনূস সাহেবকে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই সবাই দেখতে পছন্দ করবে, এটা কিন্তু সবাই বলাবলি করছে। এবং রাজনৈতিক কিছু দলের নেতাকর্মীদের কিন্তু মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এই কথাটা শুনে। আর এটা হওয়াটাই স্বাভাবিক, কেননা তারা তো এই আশায় বসে আছে যে তাদের দলের নির্বাচন হলে তাদের দলের নেতাকর্মীরাই দেশ চালাবে, এরকম একটা আশাবাদী তো তারা থাকতেই পারে। কিন্তু এদিকে যখন শোনা যাচ্ছে ডক্টর ইউনূস সাহেবকেই আগামী 5 বছর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় বা দেশ তার হাতে তুলে দিয়ে দেশের উন্নতি আরও করতে চায়, এটা কিন্তু শোনা যাচ্ছে। কেননা ডক্টর ইউনূস সাহেব এই 7-8 মাসে যতটুকু দেশের উন্নতি করেছে বা দেশের উন্নতির জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে, যেমন চীন সফরে গিয়েছে, সেখানে যাওয়ার পরেই কিন্তু অনেক ভালো ভালো নিউজ আমাদের কানে আসতেছে। তাছাড়াও দেশের বহুত সংস্কার করেছে, দেশের উন্নতি করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরেই কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে কেউ কেউ চাচ্ছে যে তিনিই যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। তো যাই হোক প্রিয় দর্শক, আমি কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখছেন, অনেকগুলো বিশ্লেষকের বিশ্লেষণ আপনারা শুনেছেন। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং শুনতে থাকুন, তাহলেই সব কিছু খোলাসভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো আমরা শুনে আসি। আমরা হতভাগা একটা জাতি, আমাদের মানুষ আমরা চিনতে পারলাম না। সারা পৃথিবীর মানুষ ওনাকে চিনে, আমরা চিনতে পারি নাই। আমাদেরকে চিনতে দেওয়া হয় নাই। আমাদের সামনে ওনাকে তুলে ধরা হয়েছিল একজন ঘুষখোর হিসাবে। কত ভাগ্য খারাপ আমাদের। আমরা যদি আর 10টা বছর আগে ওনারে পাইতাম, এই দেশ সত্যি সোনার বাংলা হয়ে যেত। ওনার সম্বন্ধে না মোদিজির ধারণা আছে, না শেখ হাসিনার ধারণা আছে। কোনো ধারণাই ছিল না। ধারণা ছিল না বলেই তো টুসকইরা ডুবাই দিতে চায়, টুসকইরা উঠাইতে চায়। কত বড় খারাপ মানুষ হইলে 84 বছর বয়সের একটা মানুষকে 7 তলায় 8 তলায় লিফট বন্ধ করে দিয়া সিঁড়ি দিয়া উঠাইছে। হ্যাঁ, সিঁড়ি দিয়া উঠাইছে, আগে পিছনে পুলিশ দিয়া। চিন্তা করতে পারেন, সারা দুনিয়ার মানুষ যাকে স্যালুট দেয়, যার জন্য প্লেন পাঠায়, বিশেষ প্লেন পাঠায় নিয়ে যায়। আচ্ছা, চীনে যায় উনি কি করবেন? চীনে যায় ওই হাসিনার মতো ফটো সেশন করবে? না। লাস্ট কোথায় সফর করছিল শেখ হাসিনা? এই চীনে। হ্যাঁ, ফুল কোর্স কমপ্লিট করতে পারে নাই, কয়েকদিন আগেই ঢাকায় চলে আসছে। কারণ কোনো সাহায্য পায় নাই, কোনো সম্মান পায় নাই। কি সম্মান দিবে ভাই? তারা তো সব খবর রাখে, কে কই থেকে আসছে, গোড়া কোথায় কার, সব খবর রাখে। দেখেন না ইউনূস স্যারকে এখন সব রকম সহযোগিতার হাত বাড়ায় দিছে। বাংলাদেশের সাথে চীন সব রকম ব্যবসা করতে রাজি। দেখেন চীন 2028 সাল পর্যন্ত, মানে এখন 2025, 26, 27, 28, আগামী 4 বছর যেসব পণ্য পাঠাবে এগুলার কোনো শুল্ক নিবে না, মানে ট্যাক্স ফ্রি করে দিছে। এই যে দেখেন ওনার একটা 30 ফর্মুলা, 30 মানে 3টা শূন্য একটা ফর্মুলা
ফর্মুলা সারা বিশ্বে এখন ছড়ায় গেছে। এবার যে অলিম্পিক হয়েছিল এই 3-0 ফর্মুলাকে সামনে রাখা হয়েছে। আবার অলিম্পিকের ঘোষণা দিছে 100 বছর পর ফ্রান্সে যে অলিম্পিক হবে সেখানে এই 3-0 বাস্তবায়ন হয়ে যাবে। বর্তমানেও বাস্তবায়ন হচ্ছে সারা পৃথিবীতে। এই 3-0 কি জানেন? 3টা শূন্য মানে আপনার চাকরি নাই, আপনি বেকার। এই কথাটা শুনতে রাজি না উনি। আমি খুব মোটা দাগে বলতেছি, যেহেতু আমার মোটা মাথা, মোটা বুদ্ধি দিয়ে আপনাকে বুঝাইতেছি যে পৃথিবীতে চাকরি নাই জওয়ানদের জন্য, ইয়াং ছেলেদের জন্য। এই কথা উনি শুনতে রাজি না। আরেকটা কি? খাদ্য নাই, দারিদ্রতা। না খেয়ে কেউ মরতে পারবে না। ওই শূন্যের মধ্যে, 3টা শূন্যের মধ্যে আরেকটা, না খেয়ে কেউ মরবে না এই পৃথিবীতে। এইটাই উনি চান। আরেকটা কি জানেন? ওই যে কল কারখানা, আমরা যে ইট ভাটা দিয়ে ধোয়া উড়াই, ধোয়া এইসব যায় না, পৃথিবীটাকে ধ্বংস করে দিতেছে। পাখিরা মইরা যাইতেছে, গাছপালা মইরা যাইতেছে, পুরো পৃথিবী ধ্বংসের দিকে চলে যাবে আগামী 500 বছর পর। ওই 500 বছর পর কি হইতে পারে সেটা উনি চিন্তা ভাবনা করে এই 3-0 ফর্মুলাটা দিছে, যেটা পৃথিবীতে বাস্তবায়ন হইতেছে। আর এই 3-0 ফর্মুলাটা কোথেকে আরম্ভ হয়েছে জানেন? এই চীন মৈত্রীতেই উনি প্রথম এটা উদ্বোধন করেন। কিন্তু আমরা কি জানি? আমাদের কি জানতে দেওয়া হয়েছে? আমাদের বইতে লেখা হয়েছে? এগুলা লেখা হয় নাই। ওনাকে নিয়ে সারা পৃথিবীতে তো এখন কারাগারি কারাগারি। আমেরিকাও চায় ওনাকে, চীনও চায়, মালয়েশিয়াও চায়, রাশিয়াও চাইবে, প্রত্যেকটা মানুষই চাইবে ওনাকে। গতকালকে ছিলেন উনি হাইনান শহরে। হাইনান একটা প্রদেশ। ভারতে যেমন অনেকগুলা প্রদেশ নিয়ে একটা ভারত, তেমনি চীনেরও অনেকগুলা প্রদেশ নিয়ে চীন। বড় বড় দেশগুলো এরকম ভাগ ভাগ থাকে। ওই হাইনান গভর্নমেন্ট, ওই প্রদেশের যে গভর্নমেন্ট, ওই গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ছিলেন, মানে অ্যাডভাইজার ছিলেন আমাদের ইউনূস স্যার। আমরা কি কথাটা জানতাম? জানতাম না। আমরা জানতাম না। আমরা আরো অনেক কিছু জানি না। ওনার যে গ্রামীণ মডেল, এই যে ক্ষুদ্র ঋণ, এটা কিন্তু পুরো চীনে আরো 10 থেকে 12 বছর আগে ওনারা ওই মডেলে কাজ করে যাচ্ছে, উন্নতি হয়েছে। ওনার যে সোশ্যাল বিজনেসের মডেল, ওইটাও কিন্তু ওইখানে গ্রহণযোগ্যতা পাইছে। চীন কত বড় দেশ, শুধু চীন না ভাই, পৃথিবীর বহু দেশে ওনাকে নিয়ে গবেষণা করা হয়। এই যুক্তরাজ্যতে বুঝছেন ক্লাস 8-7 এর বইতে ওনাকে পড়ানো হয়। হ্যাঁ, ওনার জীবন সম্বন্ধে ওনারা পড়ে, ওনার বাড়ি চিটাগাং, কোথায় উনি জন্মাইছেন, এগুলো নিয়ে আলোচনা করে। কিন্তু আমরা আলোচনা করতাম না, আমাদেরকে জানতে দেওয়া হয় নাই। আমাদের পাঠ্য বইয়ে ওনার নাম তো দূরের কথা, মুখে ওনার নাম নিয়ে একটা স্ট্যাটাস দিলে, ভালো কিছু বললে খবর কইরা দিত। সত্যি আমরা হতভাগা জাতি। এখন আসি, কেন হঠাৎ করে আমেরিকা এতগুলো টাকা দিল? 73 মিলিয়ন, অনেক টাকা। যে টাইমে আমেরিকার সব দেশের টাকা দেওয়া বন্ধ করে দিল, হ্যাঁ, ওনারা যেসব সাহায্য করতো সব বন্ধ করে দিল, ওই টাইমে কেন বাংলাদেশে দিল? কেন রোহিঙ্গাদের জন্য 73 মিলিয়ন ডলার দিল? এর পিছনে কারণ জানেন? মিয়ানমারে যাওয়ার একটা রাস্তা লাগবে। হ্যাঁ, ওই মিয়ানমারে যদি যাইতে হয়, এক হয় ভারত হইয়া, আর না হয় বাংলাদেশ হইয়া, আর কোনো রাস্তা নাই। কিন্তু বাংলাদেশ সেই রাস্তা দেবে। কেন দিবে না? দিলেই তো তাদের সঙ্গে একটা চুক্তি করতে পারবে মিয়ানমারের সাথে, ঠিক আছে, আমি তোমাকে রাস্তা দিলাম, কিন্তু তোমার এই যে 15-16 লক্ষ রোহিঙ্গা, এটা তোমাকে নিতে হবে। তারা নিতে বাধ্য। আর এই রাস্তাটা মিয়ানমারের কি যে দরকার আপনি জানেন না। ভারত দিবে না, আমরা দেব। কেন দেব? এটা আমাদের পলিসি। ইউনূস স্যার যেভাবে ভাববে, এই দেশের ভালোর জন্যই তো ভাববে। উনি এই দেশে খারাপ ভাববে, এটা কি আপনাদের চিন্তায় আসে কখনো? আমার তো মনে হয় চিন্তায় আসে না। আর যাদের চিন্তায় আসে তাদের কথা থেকেই বোঝা যায়। ওই যে টক শো করে, টক শো সাংবাদিক, উনার মুখে আমি শুনছি এই যে ইউনূস স্যার কোনো যোগ্য ব্যক্তি না। হ্যাঁ, উনার মুখে আমি শুনছি এই দেশে মৌলবাদী আবার উত্থান হইতেছে। মানে ইউনূস স্যার গদিতে বসা, ওই টাইমে মৌলবাদীর কথা মুখে বলা হচ্ছে। বুঝা নিয়েন, গত 53 বছর যে কথাটা বলতো ওই কথাটা আবার বলা হচ্ছে। এইটা কিন্তু ডেঞ্জারাস একটা কথা। এই ধরনের কথা যারা বলবে আপনারা বুঝে নিবেন, তারা এই দেশের মঙ্গল চায় না, একদম না। এটা কোন ধরনের কথা? কিসের মৌলবাদী? নামাজ কালাম করবে মুসলমানের দেশে, মুসলমানকে মৌলবাদী বলবেন? ইয়া কি মারেন না? এই ধরনের ন্যারেটিভ কথা আরো অনেকগুলো লোক আছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডক্টর ইউনূসের ঐতিহাসিক চীন সফর শুধু সফল নয়, বাংলাদেশের ইতিহাসে এত বিরাট সফলতা অতীতে কখনো আমরা দেখিনি। দর্শক, বিশ্ব অবাক। কত বড় সফলতা শুনলে আপনি চমকে যাবেন যে কি ঘটেছে। প্রথমে বলবো, এই সফর পূর্ণ মেয়াদ পার করেছে। এর মানে সফর যখন পর্যন্ত হওয়ার কথা ছিল, ফ্রম দি বিগিনিং টু এন্ড, নির্বিঘ্নে হয়েছে, কোনো অঘটন ঘটেনি। এটা একটা বিরাট সফলতা। কারণ শেখ হাসিনা তার সফর শেষ করতে পারেনি, কার্টিল করে আগেই চলে আসতে হয়েছে অপমানিত হয়ে। খালেদা জিয়াও এর আগে সফর শেষ করতে পারেনি, বাংলাদেশে ভারত অঘটন ঘটিয়ে দিয়েছে, জেএমপির মাধ্যমে চলে আসতে হয়েছে। এবারও ভারত, আওয়ামী লীগ, এমনকি বিএনপিও নানান চেষ্টা করেছিল প্রফেসর ইউনূসের চীন সফরকে বিতর্কিত করতে, বাধাগ্রস্ত করতে, ইন্টারাপ্ট করতে, কিন্তু কেউ কিছু করতে পারেনি। অতএব সেই বহুল কাঙ্ক্ষিত, প্রত্যাশিত চীন সফর সফল হয়েছে। এবং এখানে যে ঘটনাগুলো ঘটেছে, এটা বাংলাদেশের ইতিহাসে অতীতে কখনো ঘটেনি। দর্শক, এই সফরকে নানানভাবে ছোট করার চেষ্টা করছে 3টে গ্রুপ, আওয়ামী লীগ, ভারত এবং বিএনপি। বিএনপি এই সফরের অর্জনকে ছোট করার চেষ্টা করছে। আপনি যদি মাননীয় প্রধান উপদেষ্টার চীন সফরের ফলাফল বিশ্লেষণ শুনেন, বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী বা বিশ্লেষকদের কাছে কিংবা ইউটিউবার বিশ্লেষকদের কাছে, দেখবেন তারা এটাকে ছোটখাটো বা তেমন কিছু না, ভালো হয়নি, এভাবে উপস্থাপন করছে। কিন্তু বাস্তব, ইন রিয়ালিটি, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিরাট দ্বিপাক্ষিক সফল বৈঠক বা সফর এই বৈঠক, এই চীন সফর।
আমি দেখাবো একবার পয়েন্ট টু পয়েন্ট। প্রথমে বলেছি যে এই সফর সফলভাবে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে, এটাই একটা বিরাট সফলতা। এবং দ্বিতীয় একটা বিষয় দেখেন, অতীতে যেটা ঘটেছে, যে প্রশ্নগুলো সামনে আসতো যে চীনের সাথে অতি মাখামাখি, ইট মিনস যুক্তরাষ্ট্র ভারত অপছন্দ করবে। কিন্তু এবার ভারতের কান্নাকাটি এতে আমাদের কিছু আসে যায় না, কারণ ডক্টর ইউনূসের একটা উদ্দেশ্য ছিল ভারতকে বার্তা দেওয়া, ভারতকে সাহায্য করা। ভারত যত কান্নাকাটি করবে তত ভালো। কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো রিয়াকশন নেই। প্রফেসর ইউনূস ওয়েস্ট ওরিয়েন্টেড পারসন, কিন্তু তিনি চীনে যে গ্রহণযোগ্যতা পেয়েছেন, যে রাজকীয় সংবর্ধনা পেয়েছেন, যে রাজকীয় সম্মান পেয়েছেন, যে অবাক করা সম্মান পেয়েছেন একজন ওয়েস্ট ওরিয়েন্টেড পারসন হয়েও, বিরল দৃশ্য, নজিরবিহীন দৃশ্য। ওয়েস্ট সেন্ট্রিক একজন লোক চীনে এভাবে ওয়েলকাম হওয়ার কথা নয়, কিন্তু প্রফেসর ইউনূস হয়েছেন। এবং পশ্চিমে কোনো হাহুতাশ নেই। দেখেন, এক চীন নীতি, তাইওয়ানের স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশ জয়েন্ট স্টেটমেন্টে বক্তব্য দিয়েছে এবং কঠিন সুরেই বলেছে যে এক চীন নীতিতে বিশ্বাস করে, তাইওয়ানের স্বাধীনতা বাংলাদেশ বিশ্বাস করে না। তো এতে তো যুক্তরাষ্ট্র খেপার কথা, কিন্তু কোনো রিয়াকশন নেই। তো এই যে ব্যালেন্স করা, যে যুক্তরাষ্ট্রেরও আপত্তি নেই, চীনেরও আপত্তি নেই, অনেক বিশাল বিশাল এমওইউ, চুক্তি, সমঝোতা স্মারক, অথচ পশ্চিমে এটা নিয়ে কোনো আপত্তি নেই, এটা আর একটা নজিরবিহীন ঘটনা। ওয়ার্ল্ড পলিটিক্সের এই ইউনিপোলার ওয়ার্ল্ড পলিটিক্যাল সিস্টেমের বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে যুক্তরাষ্ট্র যেহেতু চীনকে শত্রু জ্ঞান করে, স্ট্র্যাটেজিক বা এই এশিয়া প্যাসিফিক অঞ্চলে তাদের শত্রু মনে করে, এবং যুক্তরাষ্ট্র ভারতকে দীর্ঘদিন এই দক্ষিণ এশিয়া প্যাসিফিক অঞ্চলে মাতব্বরি দিয়েছে, সেক্ষেত্রে চীনের সাথে অতি মাখামাখি কখনো যুক্তরাষ্ট্র কোনো দেশের ক্ষেত্রে ওয়েলকাম করেনি। এমনকি বলা হয়ে থাকে ইমরান খান চীনের সাথে মাখামাখি করতে গিয়ে ক্ষমতা হারিয়েছে এবং আজকের এই করুণ পরিণতি। অথচ প্রফেসর ইউনূস বিষয়টা কত সুন্দরভাবে মোকাবেলা করেছেন, কোনো রিয়াকশন নাই। অথচ আজকে চীনের সাথে প্রফেসর ইউনূসের যে মাখামাখি, আমি এই অর্থে বললাম এই ভাষায়, এটা যদি প্রফেসর ইউনূস না করে অন্য কেউ করতেন, তাহলে ইমরান খানকে যেভাবে যুক্তরাষ্ট্র উৎখাত করেছিল সেভাবে উৎখাত করার ষড়যন্ত্র হয়তো শুরু হয়ে যেত। কিন্তু প্রফেসর ইউনূস ডিড দ্যাট, কোনো রিয়াকশন নেই। দিস ইজ ইউনিক, সারা বিশ্ব চমকে গেছে। এটা কিভাবে সম্ভব? এটা শুধু অর্থনৈতিক না, এটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স রয়েছে। দর্শক, চীনের কাছে 50 বছরের পানি ব্যবস্থাপনার মাস্টার প্ল্যান চাইল বাংলাদেশ। বিএনপি পন্থী ইউটিউবাররা প্রচার করছে, কই তিস্তা চুক্তি তো হলো না। তিস্তা চুক্তি হওয়ার কোনো কথাই ছিল না। তিস্তা চুক্তি হওয়ার জন্য যে গ্রাউন্ড দরকার, যে প্রজেক্ট দরকার, বা চীনের যে প্রপোজাল দরকার, এগুলোর মধ্যে রেডি না, কিন্তু এগুলো প্রক্রিয়াধীন। এর মানে তিস্তা চুক্তি হওয়ার লাইনে আছে। এখন আনুষঙ্গিক প্রক্রিয়া ছাড়া হঠাৎ করে একটা চুক্তি তো রাতারাতি হয় না। আগে সব প্রজেক্ট প্রপোজাল এগুলো সব রেডি করতে হয়, ফিজিবিলিটি স্টাডি, তারপরে এটা টেকনিক্যাল লেভেলে ফাইনালাইজড হয়, তারপরে G2G লেভেলে বা হেড অফ দি স্টেট লেভেলে এটা সাইন হয়। তো এগুলো এখন পর্যন্ত সম্পন্ন হয়নি, তিস্তা চুক্তি হবে কিভাবে? আর এই যে দেখেন, তিস্তা চুক্তি হয়নি, কি করেছে? চীনের কাছে 50 বছরের পানি ব্যবস্থাপনার মাস্টার প্ল্যান চাইল বাংলাদেশ। এই পানি ব্যবস্থাপনার মধ্যে তো সবার উপরে থাকবে তিস্তা, বড় বড় রিজার্ভিয়ার নির্মাণ করা হবে। ভারত যে পানি আটকে বাংলাদেশকে শিক্ষা দিচ্ছে, এটা পারবে না। বাংলাদেশে সবসময় পানি থাকবে, যখন পানি বেশি থাকবে তখন রিজার্ভিয়ারে জমা হবে, বন্যা হবে না। বিশাল বিশাল বাঁধ নির্মাণ করা হবে, বিশাল বিশাল রিজার্ভিয়ার নির্মাণ করা হবে, পৃথিবীর সবচেয়ে বড় রিজার্ভিয়ার নির্মাণ করা হতে পারে। বাংলাদেশের উত্তরাঞ্চলে কৃষির চেহারা বদলে যাবে। এটা শুধু শর্ট টার্ম না, 50 বছরের মাস্টার প্ল্যান চাইল। তা আমরা তো অনেকে বলি যে বাংলাদেশে 50 বছর যতটা পিছিয়েছে, ডক্টর ইউনূসকে 5 বছর দায়িত্ব দেন, 50 বছরের ক্ষতিপূরণ আদায় করে দিবে। 50 বছরে যা হয়নি, 54 বছরে যা হয়নি, প্রফেসর ইউনূসের নেতৃত্বে সেটা হতে পারে। 50 বছর মেয়াদী মাস্টার প্ল্যান চাইল, এটা খুবই স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট। ভারতের কান্নাকাটি, এই 50 বছরের মাস্টার প্ল্যানের মধ্যে তিস্তা চুক্তি আছে, এর মানে প্রজেক্ট চেয়েছে, এবং সুনির্দিষ্টভাবে তিস্তা চুক্তি করার জন্য বা তিস্তা সম্পর্কিত তাদের প্রজেক্ট প্রপোজাল প্রফেসর ইউনূস দিতে বলেছে চীনকে। তারা কাজ করছে, অলরেডি কয়েকটা টিম ভিজিট করেছে, এর মানে চলছে, ভারতের কান্নাকাটি আছে অলরেডি। আগে ভাগে এটা বিএনপি কিন্তু এই মঈন খান প্রতিশ্রুতি দিয়ে এসেছে চীনকে যে তারা ক্ষমতা আসলে তিস্তা প্রজেক্ট চীনকে দিবে। আর প্রফেসর ইউনূস প্রপোজাল চেয়েছেন এবং কাজ চলছে। তো এতে ভারতের জন্য এটা একটা বিশাল শিক্ষা। ভারতের হেজিমনি বাংলাদেশ একদম শূন্যের কোঠায় নেমে আসবে। দর্শক, মংলা পোর্ট সম্পর্কিত ঘটনা একটা ঘটেছে। মংলা পোর্ট চীন দেখবে, হিউজ ইনভেস্টমেন্ট করবে, চিত্র বদলে যাবে, এবং বাংলাদেশের সমুদ্রে চীনের এই প্রেজেন্স ভারতের জন্য একটা স্ট্র্যাটেজিক বার্তা, ভারতের খবরদারি ধ্বংসের একটা বার্তা। আপনারা জানেন দর্শক যে হ্যাঁ, বাংলাদেশ মংলাটা দিয়েছে চীনকে, এটা চীনের পাওয়া, এটা বাংলাদেশের চেয়ে চীনের স্ট্র্যাটেজিক পাওয়া আর বাংলাদেশের জন্য ইকোনমিক পাওয়া। এগুলোর পেছনে এটা হাসিনা দিতে চেয়েছিল, সোনাদিয়া ডিপ সিপোর্ট করতে চেয়েছিল, এটা ভারত কখনো হতে দেয়নি। শেষ পর্যন্ত মাতার বাড়িতে করতে হয়েছে জাপানিজ ইনভেস্টমেন্টে। চীনকে বাংলাদেশের কোনো স্ট্র্যাটেজিক একটা বিষয়ে ইনভেস্টমেন্ট করতে দেওয়া, তাদের নিয়ন্ত্রণে দেওয়া, এটা ভারত কখনো করতে দেয়নি অতীতে। কিন্তু এই প্রথম ডক্টর ইউনূস পেরেছেন মংলায় চীন ইনভেস্ট করবে, এবং তারা তিস্তা চুক্তি নিয়ে কাজ করছে, তিস্তা প্রজেক্ট নিয়ে তারা ফিজিবিলিটি স্টাডি করছে। এর মানে বাংলাদেশের সমুদ্রে চীনের প্রেজেন্স বৃদ্ধি হলো। এর আগে চীনের সাবমেরিন আছে। তো দক্ষিণ এশিয়ার রাজনীতির চিত্র বদলে যাচ্ছে, বাংলাদেশের স্ট্র্যাটেজিক চিত্র বদলে যাচ্ছে, আর এটাকে বিএনপি ছোট করে দেখছে। দর্শক, $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। একটু দেখেন, এত বড় ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ অতীতে পেয়েছে বলে আমার জানা নেই কোনো একটা স্টেটের পক্ষ থেকে, এভাবে দ্বিপাক্ষিকভাবে। এখন বিএনপি পন্থী ইউটিউবাররা বলার চেষ্টা করে বা বিশ্লেষকরা বলার চেষ্টা করে, ইউটিউবার মানে ছোট কিছু না, আমরা ইউটিউবার, সমস্যা নেই, যে $2.1 বিলিয়ন এটা তো প্রতিশ্রুতি, এটা ডিসবার্স হোক না।
ওরে ভাই, এত বড় প্রতিশ্রুতি বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার প্রধান পেয়েছে? 2.1 বিলিয়ন বাংলাদেশি টাকায় কি পরিমাণ টাকা হয় সেই হিসাব দেখি আপনাদের মাথা ঘুরিয়ে দিতে চাই না, আমার মাথা ঘুরাতে চাই না। 2.1 বিলিয়ন, অসম্ভব টাকার পরিমাণ, টাকার বস্তা, টাকার খনি, টাকার পাহাড় চীন প্রতিশ্রুতি দিয়েছে। 2.1 বিলিয়ন টাকার পাহাড়। হাসিনা তো গিয়েছিল, সেখানেও কিছু প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু হাসিনাকে প্রতিশ্রুতি ওটা কথার কথা, ডিসবার্স হয় সামান্য 20%, 25%। আর ডক্টর ইউনূসকে প্রতিশ্রুতি দিয়েছে, আমরা বিশ্বাস করি অলমোস্ট 100% ডিসবার্স হবে ঋণ। তাহলে এই ফজলুর রহমান কোন উদ্দেশ্যে হঠাৎ করে তাবলিগ জামাতকে বিতর্কিত করতে আপনার ইস্তেমা ময়দানটাকে জঙ্গি তৈরির কারখানা বানিয়ে দিলেন? আসলে এই ফজলুর রহমান সাহেবরা এই সুন্দর বাংলাদেশ দেখতে চায় না। আসলে এই ফজলুর রহমান সাহেবদের আসল উদ্দেশ্য বাংলাদেশের সাথে নয়, তার উদ্দেশ্য পার্শ্ববর্তী দেশের সাথে। তার পা দুটো বাঁধা, তার হাত বাঁধা, তার মুখ বাঁধা। তিনি কোনো না কোনো এজেন্সির হয়ে কাজ করছেন। না হয় এই বাংলাদেশের 5ই আগস্টের পরে এ ধরনের মন্তব্য কামনা করা যায় না। আপনি আলোচনা করলে 2013 সালের সেই বিভৎস শাহবাগের গল্প করেন, আপনি আলোচনা করলে শেখ হাসিনার 16 বছরের জুলুম নির্যাতনের কথা বলেন। আপনার যদি এত শেখ প্রীতি থাকে, এত আওয়ামী প্রীতি থাকে, এত শেখ হাসিনা প্রীতি থাকে, তাহলে আপনি তাদের দলে যোগদান করে সেখানেই অবস্থান করুন। আর আসলে তো আপনি তাদেরই, সেই দল থেকে ভেসে এসে বিএনপি নামক একটি বড় দলের ভিতরে আজকের এই বিএনপিকে ধ্বংসের জন্য নেমেছেন। জঙ্গির বিশ্ব ইস্তেমার মাঠ জঙ্গি তৈরির কারখানা বলে মন্তব্য করলেন বিএনপি নেতা জনাব ফজলুর রহমান সাহেব। এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আওয়ামী লীগ থেকে ফিরে এসে বিএনপির ভিতরে প্রবেশ করার পর থেকে বিএনপিকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে 5ই আগস্টের পরে ছাত্র জনতার বিপ্লবকে সমালোচনা করা শুরু করেছেন। 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় একটি দল বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছেন। বাংলাদেশের জনগণকে এই দলের সাথে ধর্মীয় মূল্যবোধকে ভিন্ন কাতারে দাঁড় করানোর চেষ্টা করে যাচ্ছেন। ফজলুর রহমান সাহেব যখন বাংলাদেশের 5ই আগস্ট সংগঠিত হয়েছে, তারপরে কেমন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগের পরিকল্পনার গুটি হিসেবে তিনি তার কার্যক্রম চালিয়েই যাচ্ছেন। এক এক দিন এক এক মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করছেন। কিছুদিন পূর্বে তিনি বক্তব্য দিয়েছিলেন, বাংলাদেশের আলেম ওলামা ওয়াজ মাহফিল হেলিকপ্টারে চড়া, এটা নাকি ওনার সহ্য হচ্ছে না। বাংলাদেশে এখন গান কোথায়, বাউল কোথায়, সিনেমা কোথায়, কিংবা আপনার কি বলে পালা গান কোথায়, যাত্রা কোথায়, এগুলো না থাকার কারণে তিনি কষ্টে মরে যাচ্ছেন। অথচ বাংলাদেশের কোনো মাহফিল, অথচ বাংলাদেশের কোনো ইসলামপন্থীদের কোনো অ্যাক্টিভিটিস, কোনোটাই এদেশের ইসলামপন্থীরা জোর করে কারো উপরে চাপিয়ে দিচ্ছে না। বরং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা ইসলামের দিকে ধাবিত হচ্ছে, ধর্মপ্রাণ মানুষদেরকে নিয়ে তাফসির মাহফিল করছে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছে। এটা একান্তই এদেশের সভ্যতা সংস্কৃতির অংশ হিসেবে মনে করি। কিন্তু আজকে হঠাৎ করে এই ফজলুর রহমান সাহেব কেন এই মাহফিল, ইসলাম এবং ধর্মীয় অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে লেগে গেলেন? শুধু কি তাই, এই ফজলুর রহমান সাহেব কিছুদিন পূর্বে বাংলাদেশের অন্যতম একটি সেরা দল বাংলাদেশ জামাত ইসলামের আজকের বিরুদ্ধাচারণ করতে গিয়ে বললেন যে বাংলাদেশের 10% ভোট এই জামাত ইসলাম, এবং জামাত নয় শুধু, হুজুররা কেউ সবাই মিলে দেখাতে পারবে না। অথচ তিনি জানেনই না যে গত 16 বছর বাংলাদেশে ভোট হয়নি, জনগণের অধিকার কি আছে কি নাই সেটা দেখার মতো পরিস্থিতি হয়নি। কিন্তু তিনি হুট করে এই ধরনের মন্তব্য করে জাতিকে বিভ্রান্ত করে আজকের সেই সকল ইসলামিক মূল্যবোধের দলগুলোকে খাটো করার চেষ্টা করছেন। শুধু কি তাই, এই ফজলুর রহমান সাহেব ছাত্রদেরকে সমন্বয়ক না রেখে সমন্বয়ক ডেকে তারপরে ছাত্রদের সাথে তুই থেকে সম্পর্ক রেখে তারপরে তিনি তার এই আজকের এই বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেই চলেছেন। একবারকে 5ই আগস্টের পরে তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে তার একটাই, বাংলাদেশের এখন ঐক্য বিনষ্ট করা এবং বিভাজনের রাজনীতি চালু করা। আপনারা জানেন সবচেয়ে যে কষ্টের কথাটি আজকে শেয়ার করছি সেটা হচ্ছে বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা ফজলুর রহমান সাহেব আজকের মন্তব্য করতে গিয়ে বলছেন যে 26 মার্চ চলে গেল, 16ই ডিসেম্বর চলে গেল, একটা গান শুনলাম না বিজয়ের, সবকটা জানালা খুলে দাও না ওরা আসবে, 21শে ফেব্রুয়ারি চলে গেল, একদিনের জন্য কারি কিন্তু বাজলো না আমার ভাইয়ের রক্তে রাঙানো, বরং 21শে ফেব্রুয়ারি মেলাটারে বানিয়ে ফেললো ইস্তেমার মাঠ একটা জঙ্গির কারখানা। কি বিভৎস মিথ্যাচার! ইস্তেমার মাঠকে জঙ্গির কারখানার সাথে তারাই তুলনা করতে পারে যারা বাংলাদেশে জঙ্গি উৎপাদনের জন্য শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে। তারাই বলতে পারে যারা বাংলাদেশের গত 16 বছর পর্যন্ত হাসিনার সেই জঙ্গি নাটককে বিশ্বাস করে। ইস্তেমার মাঠে আমরা দেখেছি বাংলাদেশের সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে সবাই মিলে এটাকে একটি ধর্মীয় পুণ্য স্থান মনে করে এখানে গিয়ে ইবাদত বন্দেগী করেন। বছরের একটি সময় ঐক্যের আহ্বান ছড়িয়ে দেয়। এই ইস্তেমার মাঠ জঙ্গির ময়দান কোনোদিন হতে পারে না। এই ইস্তেমার মাঠ থেকে লক্ষ লক্ষ মানুষ হেদায়েতের বাণী পায়। এই ইস্তেমার মাঠ থেকে লক্ষ লক্ষ মানুষের জীবন পরিচালনার পদ্ধতি পরিবর্তন হয়ে যায়। এই ইস্তেমার মাঠ থেকে মানুষ তার জীবনের জন্য একটি সুন্দর দিকপাল গ্রহণ করে তারপর ইস্তেমার মাঠে অবস্থান গ্রহণ করে এবং এখান থেকেই সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ছিটিয়ে পড়ে। বরং এই ইস্তেমাকে বিতর্কিত করার জন্য আওয়ামী লীগের কিছু কুচক্রী মহল ইস্তেমার মধ্যেও রাজনীতি ঢুকিয়ে দিয়ে গত কয়েকটি জায়গায় আপনারা দেখেছেন কিছু দুর্ঘটনা ঘটেছে। আমি মনে করি এই দুর্ঘটনাটি আওয়ামী লীগের পরিকল্পনায়, পার্শ্ববর্তী দেশের পরিকল্পনায় হয়েছে। আজকে সে কারণে নতুন করে আবার এই ইস্তেমার মাঠকে জঙ্গি তৈরির কারখানার সাথে তুলনা করলেন এই ফজলুর রহমান সাহেব। তাহলে ফজলুর রহমানের উদ্দেশ্য কি? ফজলুর রহমান যখন কথা বলবেন ভোটের লড়াইয়ের কথা, ফজলুর রহমান যখন কথা বলবেন মানবাধিকারের কথা, বাক স্বাধীনতার কথা, ধর্মীয় স্বাধীনতার কথা, তখন সেগুলো না বলে তিনি পরিকল্পিতভাবে ধর্মভিত্তিক মানুষদেরকে টার্গেট নেওয়ার উদ্দেশ্যটা কি? একদিন আজহারিকে টার্গেট নেবেন, একদিন ইসলামপন্থী স্কলারদেরকে টার্গেট নেবেন, একদিন আলেমদেরকে হেলিকপ্টারের সাথে তুলনা করে তাদেরকে যা ইচ্ছা তাই বলবেন, তাদের ইনকাম সোর্স নিয়ে কথা বলবেন। আবার আরেকদিন বাংলাদেশের এত ইসলামী অ্যাক্টিভিটিস বেড়ে যাচ্ছে, এদেশের মানুষ কেন এত ধর্মপরায়ণ কাজ করছে, আপনার গান বাউল কেন গায় না, এ নিয়ে আপনি হতাশা প্রকাশ করছেন। তাহলে গণতন্ত্রের নমুনা কি? জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া? জনগণ ইচ্ছা করছে তাই, যা ইচ্ছা তাই করছে। এদেশের কোনো আলেম ওলামা ইসলামপন্থীরা আজ পর্যন্ত ইসলামিক অ্যাক্টিভিটিসের বাইরে গিয়ে অন্য কোনো অ্যাক্টিভিটিসকে কোনোদিন নিষিদ্ধ
যুদ্ধও করে নাই, আক্রমণও করে নাই। তার মানে আমরা প্রমাণ করি, বিশ্বাস করি এদেশের জনতা, তৌহিদি জনতা, তারা সবসময় সত্যের পক্ষে কথা বলে, কিন্তু তারা কখনোই কোনো জঙ্গিবাদ, কোনো সন্ত্রাসবাদ কিংবা মানুষের উপরে চাপিয়ে দেওয়া কোনো স্বভাব তারা প্রতিষ্ঠিত করে নাই, এখনো করছে না, ভবিষ্যতেও করবে না। যদি তাই হতো এদেশের কোনো বাউল হইতো না, সঙ্গীত হইতো না, এদেশের কোনো যাত্রাপালা হইতো না, এদেশের কোনো সিনেমা হল থাকতো না, কিন্তু বাংলাদেশের কোনো প্রান্তে এই কার্যক্রম বন্ধ নেই। তাহলে ফজলুর রহমান কোন উদ্দেশ্যে আলেমদেরকে কটূক্তি করে এই বক্তব্যগুলো দিতেন? তাহলে এই ফজলুর রহমান কোন উদ্দেশ্যে হঠাৎ করে তাবলিগ জামাতকে বিতর্কিত করতে আপনার ইস্তেমা ময়দানটাকে জঙ্গি তৈরির কারখানা বানিয়ে দিলেন? আসলে এই ফজলুর রহমান সাহেবরা এই সুন্দর বাংলাদেশ দেখতে চায় না। আসলে এই ফজলুর রহমান সাহেবদের আসল উদ্দেশ্য বাংলাদেশের সাথে নয়, তার উদ্দেশ্য পার্শ্ববর্তী দেশের সাথে। তার পা দুটো বাঁধা, তার হাত বাঁধা, তার মুখ বাঁধা। তিনি কোনো না কোনো এজেন্সির হয়ে কাজ করছেন। না হয় এই বাংলাদেশের 5ই আগস্টের পরে এ ধরনের মন্তব্য কামনা করা যায় না। ওনার যদি এতই ভালো লাগে ওই সকল জিনিস, তো ওনাকে পালন করতে বলেন। আমরা কি দোষ করেছি? বাংলাদেশের সাধারণ জনগণ কি দোষ করেছি? তাবলিগ জামাতকে আপনি জঙ্গির সাথে তুলনা করার দুঃসাহস আপনি কোত্থেকে পেলেন? বাংলাদেশের মানুষ এখনো শান্ত, এখনো সুন্দর, এখনো ভদ্র, এখনো মার্জিত। তার অবস্থানটা ক্লিয়ারের জন্য এটাই যথেষ্ট উদাহরণ হিসাবে যে আপনার এই জঙ্গি তৈরির কারখানা বলার পরেও আপনার উপরে কেউ কিছু যে করে নাই। সবাই শান্ত, কিন্তু এই শান্তকে দুর্বলতা মনে করবেন না। আপনাদের মতো মানুষদেরকে বাংলাদেশের কোনো মানুষই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে গ্রহণ করে না। আপনাদের এই সকল মন্তব্য দিয়ে জাতিকে বিভাজন করার একটি কারখানা তৈরি করা হচ্ছে। পরিকল্পিত উপায়ে আপনি এই কাজগুলো করছেন। আপনারা সহ কয়েকজন ব্যক্তি বাংলাদেশে আবার শেখ হাসিনার মতো যুদ্ধাপরাধী ইস্যু, ৭১-এর ইস্যু, বিভিন্ন ইস্যু সামনে আনার চেষ্টা করছেন। অথচ এই ইস্যুগুলো সম্পূর্ণ করতে গিয়ে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছে। বাংলাদেশে আপনার সেটা খেয়াল নাই। আপনি আলোচনা করলে 2013 সালের সেই বিভৎস শাহবাগের গল্প করেন। আপনি আলোচনা করলে শেখ হাসিনার 16 বছরের জুলুম নির্যাতনের কথা বলেন। আপনার যদি এত শেখ প্রীতি থাকে, এত আওয়ামী প্রীতি থাকে, এত শেখ হাসিনা প্রীতি থাকে, তাহলে আপনি তাদের দলে যোগদান করে সেখানেই অবস্থান করুন। আর আসলে তো আপনি তাদেরই, সেই দল থেকে ভেসে এসে বিএনপি নামক একটি বড় দলের ভিতরে আজকের এই বিএনপিকে ধ্বংসের জন্য নেমেছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করেছি। কি এমন দুঃখ পড়েছে আপনাদের, কি এমন দুর্দশা পড়েছে আপনাদের যে এই সকল নেতাদের বক্তব্যের পরেও আপনারা প্রতিবাদ পেতে পারেন না, কিংবা আপনারা সেটার প্রতিবাদ জানিয়ে জনগণকে বলতে পারেন না এই নেতাদের কার্যক্রম কি এবং তাদেরকে নিয়ে আপনার কি পরিকল্পনা আছে? তাহলে কি সারা বাংলাদেশের মানুষদেরকে ব্যথিত করে, তাবলিগ জামাতকে ব্যথিত করে, জামাত সহ অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলোকে ব্যতিক্রম মানে আপনার সম্পূর্ণ ভিন্ন জায়গায় রেখে অনৈক্য তৈরি করে আপনি ফজলুর রহমান দিয়ে বাংলাদেশ চালাবেন? এই ফজলুর কি বাংলাদেশ চালাতে পারবে? এই ফজলুর রহমানের আসল উদ্দেশ্য আপনাদের জেনে থাকা দরকার। উনি একজন মুক্তিযোদ্ধা, উনি একজন বয়স্ক মানুষ, অবশ্যই সিনিয়র সিটিজেন হিসেবে সম্মান পাবেন, কিন্তু সম্মান যদি রক্ষা করতে কেউ না পারে, তার সম্মান দেওয়ার বা তাকে সম্মান আমরা কিভাবে দেবো? প্রিয় সহযোদ্ধা ভাইরা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এই 5ই আগস্টের পরে আবার একটি গ্রুপ বাংলাদেশে বিভাজন তৈরি করছে, যুদ্ধ অপরাধীর নাটক সাজিয়ে কিংবা ওই আলবদর আল শামস রাজাকারের ট্যাগ লাগিয়ে। এই সকল ট্যাগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরদিনের জন্য মুছে ফেলতে হবে এবং আগামীর বাংলাদেশ একটি বৈষম্যমুক্তি স্বাধীন বাংলাদেশ গঠন করতে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।